সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। কাজেই সব মেজর পলিটিক্যাল পার্টির সঙ্গে আমি বৈঠক করেছি, এই কথাটা বলে তিনি যে স্ট্যাটাস দিয়েছেন, সেই স্ট্যাটাসে তার প্রথম ছবিটাই হচ্ছে একটা অনলাইন বৈঠকের ছবি, এবং সেই অনলাইন বৈঠকে দেখা যাচ্ছে যে কমনওয়েলথ মহাসচিব সহ তার যে সফর সঙ্গীরা, কমনওয়েলথ সেক্রেটারিয়েটের আর যে কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন, তারা সকলে তাদের নিজ নিজ ল্যাপটপে বসে একটা গুরুত্বপূর্ণ অনলাইন বৈঠক করছেন। সেই গুরুত্বপূর্ণ অনলাইন বৈঠকে যোগ দিয়েছিলেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশে নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই ডক্টর ইউনূসের ফর্মুলা মতো আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন এবং জাতীয় পার্টিকেও নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার তাদের যে ইচ্ছা বা মতলব, সেগুলো পূরণ করা বা সম্পন্ন করা তার জন্য কঠিন হয়ে উঠছে। সম্প্রতি 20 থেকে 24 নভেম্বর ঢাকা সফর করেছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বচওয়ে, এবং কমনওয়েলথ মহাসচিব ঢাকা এসে শুধু যে প্রকাশ্যে জাতীয় পার্টির দুই অংশের সঙ্গে এই বৈঠক করে তারা কি করলে নির্বাচনে অংশ নিতে পারবেন সে বিষয়ে আলাপ করেছেন তাই নয়, তিনি তার যে ফেসবুক পোস্ট, সেখানে তারা যে সকল রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন, সেই সাক্ষাৎগুলোর মধ্যে এনসিপি, বিএনপি, জাতীয় পার্টির দুই অংশ, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, তাদের ছবির পাশাপাশি তাদের অনলাইন বৈঠকের, মানে মহাসচিব এবং মহাসচিবের টিমের অনলাইনে একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে একটি রাজনৈতিক দলের সঙ্গে, এমন একটা ছবিও প্রকাশ করেছেন। কমনওয়েলথ মহাসচিবের বার্তা খুব পরিষ্কার। তার বার্তা হচ্ছে যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি 14 দল ভুক্ত দলগুলো, মানে এই সব দলকে বাইরে রেখে একটা নির্বাচন অনুষ্ঠিত হলে 50% বেশি মানুষ আসলে ভোটাধিকার হারাবেন, কারণ তারা যেসব দলকে ভোট দিতে চান সেসব দলের কোনো অংশগ্রহণই থাকছে না নির্বাচনে। তাহলে ফেব্রুয়ারির ওই নির্বাচন করে বাংলাদেশে যে একটা নতুন সূচনার কথা ইউনূস সরকার বলছে, সেটা কি করে সম্ভব হবে? শার্লি বচওয়ে খুবই সিজনড পলিটিশিয়ান, মানে অভিজ্ঞ রাজনীতিবিদ, পররাষ্ট্র নীতি বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন, হানার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, এবং তিনি এই বছর এপ্রিল মাসে 2025 এপ্রিলে কমনওয়েলথের মহাসচিব নিযুক্ত হয়েছেন। এখন তার সঙ্গে বৈঠকের পর খুব স্বাভাবিকভাবেই প্রধান উপদেষ্টার অফিস থেকে বলা হয়েছে যে দুজনের মধ্যে দারুণ বৈঠক সম্পন্ন হয়েছে, এবং প্রধান উপদেষ্টা তার কাছে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চেয়েছেন, এবং শার্লি বচওয়ে তাকে বলে গেছেন যে তারা পূর্ণ সমর্থনে একদম প্রস্তুত, এবং তারা বলেছেন, কমনওয়েলথ মহাসচিব প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছেন যে কমনওয়েলথ বাংলাদেশের নির্বাচন পরবর্তী রূপান্তরের ক্ষেত্রে পূর্ণ সমর্থন দেবে। তিনি বলেছেন কমনওয়েলথের 56টি দেশ, যেখানে G7 ও G20 সদস্যরাও অন্তর্ভুক্ত, যাদের হাতে বিপুল সম্পদ রয়েছে, এই দেশগুলো একে অপরকে শক্তিশালী করতে সেই সম্পদ ব্যবহার করতে পারে। মানে শার্লি বচওয়ে কমনওয়েলথ মহাসচিব প্রধান উপদেষ্টার দফতরের কথা পড়লে মনে হবে যে শুধু তার সমর্থন দিয়ে গেছেন তাই নয়, কমনওয়েলথের 56টা দেশ, G7, G20 সবার সমর্থন ইউনূস সরকারের ওপর দিয়ে গেছেন, এবং বলেছেন, প্রধান উপদেষ্টার দফতর থেকে বলা হচ্ছে যে তিনি জানান তিনি দেশের গুরুত্বপূর্ণ সব অংশীজনের সঙ্গে বৈঠক করেছেন, যার মধ্যে রয়েছে প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা আর প্রধান নির্বাচন কমিশনার। এখানে তিনি যে সব রাজনৈতিক দলের সঙ্গে দেখা করেছেন, এখনো এনসিপি, গণ অধিকার পরিষদ সহ অপরাপর দলগুলো এবং প্রায়শই জামায়াতে ইসলামী, যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে হুঙ্কার ছাড়ছে, সেই দলটির সাথে যে একদম প্রকাশ্যে বৈঠক করে গেছেন কমনওয়েলথ মহাসচিব, তাদেরকে নির্বাচনের গুরুত্বপূর্ণ অংশীজন ভেবে, তেমন কোনো বার্তা প্রধান উপদেষ্টার দফতরের এখান থেকে নেই। তবে শার্লি বচওয়ের যে ফেসবুক পেজ এবং কমনওয়েলথের যে ফেসবুক পেজ, সেখানে স্পষ্টত সর্বশেষ এই সফরে তিনি যে বৈঠকটি করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে 24 নভেম্বর, সেই বিষয়ে লিখতে গিয়ে তিনি লিখেছেন যে তিনি
কৃতজ্ঞ চিফ অ্যাডভাইজার তার সঙ্গে দেখা করেছেন এবং এর পরের লাইনেই লিখেছেন সংক্ষিপ্ত স্ট্যাটাস, যেখানে বলেছেন ডিউরিং আওয়ার মিটিং আমরা কথা বলেছি বাংলাদেশের জাতীয় যাত্রা এবং ন্যাশনাল জার্নি, মানে জাতীয় যে একটা যাত্রা সে শুরু করেছে নির্বাচনের দিকে, সেটা নিয়ে, and our renewed partnership to support the Bangladeshi people's aspirations, বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা for an inclusive, just and prosperous future for all, বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা একটি অংশগ্রহণমূলক, ইনক্লুসিভ, জাস্ট, ন্যায়ভিত্তিক এবং প্রসপারাস ফিউচার ফর অল, একটা উন্নয়নের দিকে, উন্নয়নমুখী, অগ্রগতিমুখী একটা ভবিষ্যতের জন্য বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা তা নিয়ে আমাদের ভেতরকার যৌথ অংশীদারিত্বের বিষয়ে আমরা আলাপ করেছি। ইনক্লুসিভ শব্দটা এই 4 লাইনের একটা স্ট্যাটাসেও লিখতে একেবারেই ভুল করেন নাই শার্লি বচওয়ে। কারণ শার্লি বচওয়ে এই প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ কিংবা ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ, সেসবের আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ, এসবেরও আগে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন। জাতীয় পার্টিকে নির্বাচনে আনতে কমনওয়েলথ কতটা আগ্রহ দেখিয়েছে তার প্রমাণ মেলে যখন জাতীয় পার্টির সঙ্গে 2 অংশের সঙ্গেই তারা বৈঠক করেছেন, মানে যে কোনো এক অংশ যদি নির্বাচনে আসতে রাজি হয় তাহলেও যে কমনওয়েলথ আনন্দিত হয়, সন্তুষ্ট হয়, সেটা পরিষ্কার। আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন তালুকদার এরা যখন দেখা করেছেন, যেই অংশটা দেখা করেছেন কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে, তারা গিয়ে বলেছেন তারা নির্বাচনে তখনই আসবেন যদি তাদের বিরুদ্ধে যেসব মিথ্যা মামলা আছে সেসব মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়। নির্বাচনের জন্য সকলের লেভেল প্লেইং ফিল্ড দরকার, প্রশাসন 2 ভাগে বিভক্ত, মব কালচার এখনো চলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয়, জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে জুলাই আগস্ট দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার হয়নি, এছাড়া অসংখ্য নেতার বিরুদ্ধে এখনো বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আছে। তো জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ অংশ বলছে নির্বাচনের আগে যদি এসব মামলা প্রত্যাহার করা না হয়, একই সঙ্গে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হয়, তাহলে জাতীয় পার্টি কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারবে না। জাতীয় পার্টির জিএম কাদের অংশের সঙ্গেও কমনওয়েলথ মহাসচিব দেখা করেছেন, কারণ যে কোনো একটা পক্ষকে আনতে কমনওয়েলথ অত্যন্ত উদ্যোগী। আর ওইদিকে ইউনূস সরকার বুঝে ফেলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে মানে প্রভাব, সেটাই এখনো তারা গলা ধগরণ করতে পারছে না, মানে এখনো তারা গিলে উঠতে পারছে না। কাজেই নতুন করে জাতীয় পার্টি নিষিদ্ধ করার সাহস করার এই সময়ে একেবারেই উচিত হবে না। তো এরপর জিএম কাদের অংশের সঙ্গে যখন কমনওয়েলথ মহাসচিব দেখা করেছেন, জিএম কাদের অংশ বলেছে যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সবার লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। এই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করছে না অন্তর্বর্তীকালীন সরকার। আর তারা অভিযোগ করেছে যে ঐকমত্য কমিশন এবং নির্বাচন কমিশনে এখন পর্যন্ত জাতীয় পার্টিকে কোনো আলোচনায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। তাহলে এরকম একটা অবস্থায় কি করে তারাই বা নির্বাচনে অংশ নেবেন? কাজেই কমনওয়েলথ মহাসচিব বুঝেছেন যে কি ভয়াবহভাবে একটা অংশকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য, একটা ভাগাভাগি নির্বাচন করবার জন্য সুযোগ করে দেওয়া হচ্ছে, আর আরেকটা অংশকে এক রকমের নির্বাচনের বাইরে রাখবার জন্য, নিষেধাজ্ঞা না দিলেও নির্বাচনের বাইরে রাখবার জন্য সকল কূটকৌশল বা সকল নীলনকশা বাস্তবায়নের কাজ চলছে। ওইদিকে দেখেন মজার ব্যাপার হচ্ছে এনসিপি, জাতীয় নাগরিক পার্টির বিপ্লবী তরুণ নেতারা যারা সারাক্ষণ হুঙ্কার দিচ্ছেন যে জাতীয় পার্টি নির্বাচনে আসলেই নাকি তার জাতীয় পার্টির মাধ্যমে জাপা দিয়ে আপা চলে আসবেন এবং ফ্যাসিবাদের কোনো দোসরকে কিছুতেই নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না, ইউনূস সরকারকে নির্বাচনের আগে এদেরকেও নিষিদ্ধ করতে হবে। সেই বিপ্লবী তরুণ নেতারা সুবোধ বালকের মতো জাতীয় পার্টিও এই একই দিনে একই হোটেলে বৈঠক করেছে, এক দল বেরিয়েছে, আরেক দল ঢুকেছে, এক দল বেরিয়েছে, আরেক দল ঢুকেছে। সুবোধ বালকের মতো এনসিপিও গিয়ে কমনওয়েলথ মহাসচিবের কাছে গিয়ে নির্বাচন বিষয়ে বক্তব্য শুনে এসেছে। কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে এই বৈঠকে ওই একই হোটেলে একই দিনে ওই সব বৈঠকে অংশ নিয়েছে জামায়াতে ইসলামী, বিএনপি সকলেই। কিন্তু দেখেন কমনওয়েলথ মহাসচিব সবচেয়ে দৃঢ় একটা বার্তা
যেই ছবিটার মাধ্যমে দিয়েছেন, তিনি তার ফেসবুকে, শার্লি বচওয়ে তার ফেসবুকে, আই মেট উইথ অল মেজর বাংলাদেশি পলিটিক্যাল পার্টিজ, আমি বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ করেছি, এই স্ট্যাটাস দিয়ে তিনি যখন বলছেন যে আই ভ্যালুড হিয়ারিং দেয়ার ভিউজ, আমি বাংলাদেশে একটা শান্তিপূর্ণ, ক্রেডিবল, বিশ্বাসযোগ্য এবং পার্টিসিপেটরি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল রাজনৈতিক দলের যে মতামত সেটা শোনা মূল্যবান মনে করেছি, কারণ শান্তিপূর্ণ, ক্রেডিবল, বিশ্বাসযোগ্য, পার্টিসিপেটরি অংশগ্রহণমূলক নির্বাচন কমনওয়েলথ সনদের গুরুত্বপূর্ণ স্তম্ভ। কাজেই সব মেজর পলিটিক্যাল পার্টির সঙ্গে আমি বৈঠক করেছি, এই কথাটা বলে তিনি যে স্ট্যাটাস দিয়েছেন, সেই স্ট্যাটাসে তার প্রথম ছবিটাই হচ্ছে একটা অনলাইন বৈঠকের ছবি, এবং সেই অনলাইন বৈঠকে দেখা যাচ্ছে যে কমনওয়েলথ মহাসচিব সহ তার যে সফর সঙ্গীরা, কমনওয়েলথ সেক্রেটারিয়েটের আর যে কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন, তারা সকলে তাদের নিজ নিজ ল্যাপটপে বসে একটা গুরুত্বপূর্ণ অনলাইন বৈঠক করছেন। সেই গুরুত্বপূর্ণ অনলাইন বৈঠকে যোগ দিয়েছিলেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, যোগ দিয়েছিলেন আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ, যোগ দিয়েছিলেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নেতা মুহিবুল হাসান চৌধুরী নফেল। এই তিনজনের সঙ্গে যখন কমনওয়েলথ মহাসচিব আলাপ করেছেন, তখন যে কথাটা শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাতে বলে আসছেন, সেই কথাটাই তারা বলেছেন যে আওয়ামী লীগের সমর্থকেরা তো ভোট দিতে যাবেন না, কাজেই 50% ভোট পড়বে কিনা আগামী নির্বাচনে তা নিয়ে তারা সন্দিহান, এবং এই মাস বয়কটের মাধ্যমে, গণ বয়কটের মাধ্যমে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনের মাধ্যমে যে সরকার ক্ষমতায় আসবে, সেই সরকার কিছুতেই বাংলাদেশকে স্থিতিশীল একটা রাজনৈতিক ভবিষ্যৎ উপহার দিতে পারবে না, এবং বাংলাদেশ জুড়ে যে রাজনৈতিক সংঘাত, সেই সংঘাত থামবে না। তার মানে ডক্টর ইউনূস আইনে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছেন বটে, কিন্তু আন্তর্জাতিক সংগঠনগুলোর কাছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আওয়ামী লীগ এখনো ভীষণভাবে সিদ্ধ, কিছুতেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন নাই যে ডক্টর ইউনূস কমনওয়েলথ মহাসচিবের এই সফর তাকে আবারও সেটা মনে করিয়ে দিয়েছে, এবং এখন ডক্টর ইউনূসের সরকার এই নিয়ে একটা প্রবল চাপ এবং অস্বস্তিতে আছে, কারণ দেখা করেছেন প্রধান নির্বাচন কমিশনার, তার সঙ্গে দেখা করেও ইনক্লুসিভ ইলেকশন, অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছেন, দেখা করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গেও, এবং সেখানে গিয়েও তিনি বলে এসেছেন যে কমনওয়েলথ সনদের একেবারে মূল ভিত্তি হচ্ছে যে কিভাবে বিচার বিভাগ একটা অংশগ্রহণমূলক প্রশাসন সৃষ্টিতে কাজ করতে পারে, যার মাধ্যমে ডেমোক্রেসি, গণতন্ত্র শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়। অংশগ্রহণ, 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 অন্তর্ভুক্তি, 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 এই কথাটাই তিনি সকল বৈঠকে বারবার তুলে ধরেছেন, কারণ এর আগে তিনি কমনওয়েলথভুক্ত 7টি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গেও বৈঠক করেছেন, এবং সেখানকার যে হাস্যোজ্জ্বল ছবি দিয়েছেন, সেই ছবিতে তার পাশেই দাঁড়িয়ে আছেন ভারতের রাষ্ট্রদূত, যুক্তরাজ্যের রাষ্ট্রদূত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, পাকিস্তান, কানাডার রাষ্ট্রদূতেরা। এবং মনে রাখবেন, ভারত এক মুহূর্তের জন্যও কোনো ফোরামে, কোনো প্ল্যাটফর্মে গিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচন, যে বাংলাদেশের যে অস্থিতিশীল পরিস্থিতি, বাংলাদেশে জঙ্গিবাদের যে প্রসার ঘটছে, এবং মনে রাখতেই হবে যে ভারত বরাবর সকল আন্তর্জাতিক প্ল্যাটফর্ম এবং ফোরামে বারবার বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক নির্বাচনের প্রয়োজনীয়তার কথা বলে আসছে। যুক্তরাজ্যের মতো যেই দেশগুলো ইউনূস সরকারের বন্ধু এবং ইউনূস সরকারের ঘনিষ্ঠ, এবং 2024-এর জুলাই আগস্ট আন্দোলনেও শেখ হাসিনা সরকারের পতনে এক রকমের সন্তুষ্ট ছিল, তারাও ক্রমাগতভাবে বাংলাদেশের যে অর্থনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে, যে ধরনের রাজনৈতিক, সামাজিক অস্থিতিশীলতা, নিরাপত্তাহীনতার কারণে বাংলাদেশে অর্থনৈতিক কর্মকাণ্ড যেভাবে স্থবির হয়ে পড়ছে, তাদের যেসব বিনিয়োগ আছে বাংলাদেশে, সেসব নিয়ে শঙ্কিত হয়ে উঠছে, এবং তাদেরও একমাত্র দাবি ছিল কমনওয়েলথ মহাসচিবের কাছে যে বাংলাদেশে এমন একটা নির্বাচন হওয়া জরুরি, যেই নির্বাচনের মাধ্যমে একটা এমন নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে, যেই সরকারটি একটা স্থিতিশীল ভবিষ্যৎ